আওয়ামী লীগ তো শেখ মুজিব নিষিদ্ধ করে দিয়ে গেছিল 1975 সালে। শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে বাকশাল করেনি। সেই ক্ষেত্রে আপনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবার সুযোগ, সেক্ষেত্রে আপনি কি মনে সমাজের অংশ রাজনীতি, সেক্ষেত্রে আপনি কি মনে করেন আওয়ামী লীগকে এই মুহূর্তে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন, আভিজাত্য নিশ্চিত করুন ভবিষ্যৎ। কেউ কাউকে সুযোগ, আওয়ামী লীগ তো রাজনীতি করছে, নিষিদ্ধ আছে কোথায়? নিষিদ্ধের পরে কে করছেন? এখন উন্মুক্ত পৃথিবীর যুগ, সবাই সব কথাই শুনছে। আমরা আলাপের কতবার আওয়ামী লীগের কথা বললাম। আপনি যখন নিষিদ্ধ বলছেন, সেই নিষিদ্ধের পরিস্থিতিটা কি? যখন আমি একটা জিনিস বুঝি না, আমরা তো শেখ হাসিনার প্রত্যর্পণ চাই, তাহলে শেখ হাসিনা যখন ডিসেম্বরে আসছে বলছে, এখানে তো শঙ্কার কি আছে? এটা তো বাংলাদেশের চাওয়ার প্রেক্ষিতেই আসবে, এবং বাংলাদেশের তো একটা আইন আছে, সেই আইনের ভিত্তিতে তার বিচার হবে। এবং বাংলাদেশের যেই একটা সরকার, এটা তো উড়ে এসে জুড়ে বসা সরকার নয়, 2/3 ভোটে নির্বাচিত একটা সরকার। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের মতো অনির্বাচিত সরকার নয়। কাজেই সরকার, আপনি দেখুন সরকার প্রধান কি কখনোই এই ব্যাপারে কোনো কথা বলেছেন, বা তার বডি ল্যাঙ্গুয়েজে কি মনে হচ্ছে তিনি ভীত বা শঙ্কিত? বরং তাদের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে যদি উইন উইন সিচুয়েশন হয়, তাহলে বাংলাদেশের প্রধান অবশ্যই ভারতে যাবে, এবং ভারতের সরকার প্রধানকে বাংলাদেশ উল্টো দাওয়াত দেবে। শুধু কেন আমাদের প্রধানমন্ত্রী কেন সেখানে যাবে? উল্টো আমার মনে হয় খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে মোদি সাহেবকে আমন্ত্রণ জানানো উচিত। আপনিও আসেন, আমরাও যাই, এবং সেখানে বাইলেটারের যাবতীয় বিষয়গুলো আমরা সরাসরি কথা বলি, এবং সেইখানে তো এইখানে ঢাক ঢাক গুড়গুড় করার কিছু নেই। আরেকটি কথা একটু প্রসঙ্গত বলে রাখি, যে এই বিষয়টি এতবার বলা হচ্ছে, বিনা স্বীকৃতির কথা বা অমুকের কথা তমুকের কথা, এগুলো কেউই কিন্তু ইন্ডিয়ান সরকারের মুখপাত্র নয়। যেগুলো ফটোকার্ড করা হচ্ছে অমুক তারিখের থেকে অমুক তারিখ পর্যন্ত, তারেক রহমান না গেলে নাকি সুযোগ, তারেক রহমান সাহেব কিংবা বাংলাদেশ সরকার কি সুযোগ চেয়েছে নাকি? এটা দ্বিপাক্ষিক একটা সম্পর্ক। আমাদের সরকার প্রধান যেমন যাবেন, তাদের সরকার প্রধানও আসবে। আমি এক কথা যদি বুঝে নেই যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেই শর্তগুলো দিয়েছে সঠিক ছিল অবশ্যই, এবং সেইগুলো বাংলাদেশ খুব নিজের স্বার্থ এবং আইন মেনেই তারা সেখানে পালন করবে। এইখানে আর যারা যে সমস্ত কথাবার্তা বলছেন, ও অহেতুক ভীতি সঞ্চার। অসংখ্য ধন্যবাদ সাঈদ খান, আপনার কাছে বেশি সময় দিতে পারবো না, যদিও তারপরে বলছি উনি মক্কা প্রতিরক্ষা জোটের কথা বলেছেন, যেখানে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক 3টি মিলে জোট হয়েছে, এবং বাংলাদেশ সেখানে ইতিবাচক সাড়া দিয়েছেন বলেছেন। যদিও নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি বলেছেন যে আগ্রহ আছে বাংলাদেশের। জি, এই জোটে যুক্ত হওয়াটা বাংলাদেশের এই জোটে যুক্ত হবার লাভের এবং কতটা ঝুঁকি, এখানে ঝুঁকিও আছে, লাভও আছে। কারণ একটি জিনিস দেখুন, এই জোটে যদি বাংলাদেশ যায়, তাহলে তার সৌদি আরবের বিশাল শক্তিশালী একটা অর্থনীতি আছে। সৌদি আরবের সাথে কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক বড় একটা ট্রানজ্যাকশন আছে তাদের সাথে আমাদের, এবং তুরস্কের সাথেও আমাদের। তুরস্ক কিন্তু আধুনিক ড্রোন, সমরাস্ত্র এবং সমরাস্ত্র ইন্ডাস্ট্রিতে বেশ সমৃদ্ধ, এবং পাকিস্তানের যে সামরিক বাহিনী, তাদের সামরিক বাহিনীও বেশ শক্তিশালী, এবং তাদের পারমাণবিক অস্ত্রাগারও আছে। তো এখানে জোটে যাওয়া বা জোটে না যাওয়া যখন আলোচনায় আসে, তখন এই যে মাহবুব আজিজ ভাই খুব সানন্দে বললেন যে পাকিস্তান কেন, তাহলে সৌদি আরবে তো আমরা শ্রমিক পাঠাই, আমরা তো সৌদি আরবে আমাদের শ্রমিক পাঠাই। তো সৌদি আরবে এই জোটে গেলে, তাহলে আমরা কি সৌদি আরব যেহেতু এই জোটে গেছে পাকিস্তানের সাথে, আমরা কি আর সৌদি আরবে আমাদের শ্রমিক পাঠাবো না? আমরা পাঠাবো কি না? পাঠাবো তো। আমাদের রেমিটেন্স প্রবাহ ধরে রাখবার জন্য তো সে বাজার নষ্ট করব না। তো সৌদি আরব তাহলে আমরা নিষিদ্ধ করে দিই, পাকিস্তানের সাথে যে হাত মিলাবে তার সাথে আমরা আর নেই, যদি আমরা 71-এ পড়ে থাকি। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশটাকে এই সরকার পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে কিনা। ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে, ন্যাটোভুক্ত সবগুলো দেশ কি একেবারে পরস্পরের সাথে খুব ভালো সম্পর্ক? বৈরিতা একটুও নাই, বৈরিতা নাই। ন্যাটোভুক্ত দেশও তো দেখছি যুদ্ধ লেগে যায় না তো পরস্পর, কোল্ড ওয়ার, নানান ধরনের ওয়ারের মধ্যে তো আছে। সুতরাং এই একটি জোটে যুক্ত হবার যে পজিটিভনেস বা পজিটিভ অ্যাপ্রোচ করা, তার মানে এই না যে দেশটা একেবারে পাকিস্তানের হাতে তুলে দিল। এটা আবার ওই একতরফাভাবে একটা জায়গায় যে বিচার তালগাছটা আমার টাইপের আলোচনা। আবার মাহবুব আজিজ ভাই আরেকটি কথা বললেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা, সেটাও তো ওই সময় সরকারের না। মাহবুব আজিজ ভাইয়ের জ্ঞাতার্থে আজকে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে মাহবুব আজিজ ভাই পরিষ্কারভাবে জেনে নেবেন ওই মামলার নথি ঘেটে যে 21 আগস্ট গ্রেনেড হামলা, 21 আগস্ট যে সমাবেশটি ছিল সেটি পল্টন ময়দানে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল
সাইফুল ইসলাম মিলন, সাইফুল ইসলাম মিলন নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠিতে আবেদন করা হয়েছিল মুক্তাঙ্গনে ক্লিয়ারেন্সও ছিল। সকাল 10টার পর হুট করে আপনাদের ভেন্যু চেঞ্জ করলেন, তড়িঘড়ি করে ট্রাকের উপরে মঞ্চ করলেন, এত মানুষ মরলো। হ্যাঁ, তার পাশে গ্রেনেড পড়ে আইবি রহমান মরে গেল। শেখ হাসিনার কিছু হয়নি কেন? এটা পরিষ্কার একেবারে ইস্যু ক্রিয়েট করবার জন্য এবং ওই সময় বিএনপি সরকারকে বিতর্কিত করবার জন্য, ওই সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কলঙ্কিত করবার জন্য এটা একটা একেবারে ব্লুপ্রিন্ট করা এই নাশকতাকাণ্ড। এবং এই নাশকতাকাণ্ডে যেই মানুষগুলোকে বিভিন্ন মেয়াদে জেলে দেওয়া হয়েছিল, ওই সময় যে পুলিশের একজন ডিসি ছিলেন, পুলিশের ডিসি খান সাইদ হাসান, তাকে জেলে দেওয়া হয়েছিল। তার সাথে আমার কথা বলবার সুযোগ হয়েছে। তিনি তো এই নথিপত্র বের করে দিয়েছেন। আপনারা বারবার বলেন 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে এই হামলা হয়েছে। আপনারা কেন প্রশ্ন তোলেন না সেই প্রোগ্রামটি কেন ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হলো? 30 মিনিটের মধ্যে কেন সরানো হলো? যারাই 30 মিনিটের মধ্যে শিফট করেছে তারাই আগে থেকে ওই জায়গায় রেকি করে ম্যাপিং করে এই হামলার ষড়যন্ত্র করেছিল এবং এই ঘটনাটি ঘটিয়ে ওই সরকারকে বেকায়দায় ফেলবার জন্য এটি করা হয়েছিল। এবং আরেকটি কথা 72 থেকে 75 আজিজ ভাই বললেন কিছুই হয়নি। হ্যাঁ, শেখ মুজিবের শাসনামল একেবারে স্বর্গ ছিল। 72 থেকে 75 কি হয়েছে? আমরা তো জাল পড়তে দেখেছি, আমাদের তো মনে আছে, আমাদের মনে আছে না 74-এর দুর্ভিক্ষের কথা মনে আছে না? আমরা বাকশাল গঠন দেখিনি, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র 4টি রাষ্ট্রীয় গণমাধ্যম রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। সেই আইন যদি বলবৎ থাকতো, মাহবুব আজিজ ভাই কোথায় সাংবাদিকতা করতেন আই ডোন্ট নো, যদিও তিনি ওই জায়গায় হয়তো করতেও পারতেন, আমি হয়তো পারতাম না। এবং ওই সময় কোনো রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ তো শেখ মুজিব নিষিদ্ধ করে দিয়ে গেছিল। 1975 সালে শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে বাকশাল করেনি। সেই পরিস্থিতির সেই জিনজির ভেঙেই তো জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করছেন বলেই আজকে মাহবুব আজিজ ভাই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের স্বপ্ন দেখেন, প্রত্যয় দেখেন। আমাকে একটু সময় দেন। অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার যে প্রত্যয় দেখেন, সেই সুযোগটিও কিন্তু জিয়াউর রহমান করে দিয়েছিলেন। শেখ মুজিব সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলেন 75-এ বাকশাল গঠনের মধ্য দিয়ে। সুতরাং আমরা তো রক্তের দাগ দেখতে চাই। মাহবুব আজিজ ভাই খালি রক্তের দাগ দেখে, সব জায়গায় রক্ত দেখে। হ্যাঁ, জিয়াউর রহমানের হাতে রক্ত দেখে, বেগম জিয়ার হাতে রক্ত দেখে, হয়তো কয়েকদিন পর তারেক রহমান ওনার হাতেও রক্ত দেখবেন ওনারা। হ্যাঁ, আমার কাছে মনে হয় সময় শেষ। শাহিদ খান, আমার কাছে ছোট শেষ করতে হবে না, আমি একেবারেই শেষ জায়গায়। ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ নিয়ে বিএনপির চেয়ে সরব এই মুহূর্তে কে ছিল? এই গত নির্বাচনের আগে থেকে এখনো পর্যন্ত কারা ছিল? আমরা কখনোই, আমি ব্যক্তিগতভাবে এবং আমি যেহেতু একটা পেশাজীবী রাজনীতি করি, আমি দায়িত্ব নিয়ে আমার অবস্থান এবং আমার যে পেশাজীবী সংগঠন, সেই সংগঠনের অবস্থান পরিষ্কার করছি। ধর্মীয় উগ্রবাদ এবং মৌলবাদকে আমরা সমর্থন করি না। এখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।